এটি নিউজ দেখছেন। সন্ধ্যা ৬টার নিউজ আওয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ, আমি আকাশ এহসান। চলুন দেখে আসি প্রধান সংবাদ শিরোনামগুলো। এবছর নয়, পেনশন স্কিমের শিক্ষকরা আগামী বছর থেকে, জানালেন ওবায়দুল কাদের। কোটা বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করা হুঁশিয়ারি। সরবরাহ ব্যবস্থার গলদে নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি, বলছেন বিশ্লেষকরা। অনলাইন জুয়া, আইনের দুর্বলতায় পাচার হচ্ছে হাজার কোটি টাকা। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, অবর্ণনীয় দুর্ভোগে মানুষ। Sponsored by Abiba Finance Limited. নিউজ আওয়ারে এতক্ষণ শুনছিলেন প্রধান শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার বিস্তারিত সংবাদ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় চলতি বছর নয়, আগামী বছরের 1 জুলাই থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া কোটা বিরোধী আন্দোলনকারীরা বিশৃঙ্খলা করলে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন পেনশন স্কিম নিয়ে আন্দোলনকারী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা। এরপর সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে 1 জুলাই 2025। এটা তাদেরকে আমরা পরিষ্কারভাবে বলেছি। আলাপ আলোচনার ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরে সমাধান হবে। এ সময় তিনি কোটা আন্দোলন প্রসঙ্গে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কোনো সরকারি নীতি কেবল রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত শিক্ষার্থীদের একটি অংশের দাবির প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে না। তা উচ্চ আদালতের নির্দেশ না, পবিত্র সংবিধানের আলোকেই কেবলমাত্র বাস্তবায়িত হতে পারে। কোটা বিরোধী আন্দোলনকারীদের অনেক দাবি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী বলেও মন্তব্য তার। আইন তার নিজস্ব গতিতে চলবে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। আদালতে বিচারাধীন থাকায় শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কোটা সংস্কার নিয়ে কমিশন গঠনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের পক্ষেই আইনি লড়াই করছে, তারপরও তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই কোটায় নিয়োগের বিষয়টি আসে, তাই যারা কোটা সুবিধা পায় তারাও মেধাবী। এছাড়া বৈষম্য দূর করতে মুক্তিযোদ্ধা সহ অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আন্দোলনকারীদের দাবি এবং আমাদের অবস্থানের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা সঠিক দিকে আগাচ্ছে। শুধু এই মুহূর্তে আমাদের কিছু হাত বাঁধা আছে নির্বাহী বিভাগের, যে এই মুহূর্তে আমরা ঘোষণা দিতে পারবো না, কারণ এটা সাবজুডিস ম্যাটার নিয়ে আপনি আলাপ করতে পারেন, কথা বলতে পারেন, যেটাও ঠিক না, কিন্তু আমরা করি। কিন্তু আপনি আনুষ্ঠানিক ঘোষণা যাচ্ছেন সরকার, এটা তো হতে পারে, এটা হয় না, এটা অসাংবিধানিক। তো ওই অন্যায্য দাবি, গায়ের জোরে পাহাড় ঠেলা, এগুলো তো করতে গেলে এটা যৌক্তিকতা হারিয়ে ফেলে। তখন কিন্তু আইনিভাবে আমাদের ব্যবস্থা নিতে হবে। কোটা বিরোধী আন্দোলন চলাকালে দায়িত্বে বাধা দেয়া সহ জানমালের ক্ষতির অভিযোগে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
ভবিষ্যতে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ডিএমপির। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান বলেন, আন্দোলনকারীদের সাথে অনুপ্রবেশকারীরা যুক্ত হয়েছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল চেয়ে কয়েকদিন ধরেই বাংলা ব্লকেট সহ নানা কর্মসূচি পালন করছে শিক্ষার্থী সহ চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় তাদের। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল করেন তারা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে রাখা পুলিশের সাজোয়া যানের উপর উঠেও উল্লাস করেন আন্দোলনকারীরা। এ ঘটনায় শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন ওই সাজোয়া যানের চালক খলিলুর রহমান, যেখানে দায়িত্বে বাধা দেয়া সহ জানমালের ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। পুলিশের জানমাল রক্ষায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার খন্দকার মহিউদ্দিন। জনদুর্ভোগ তৈরি হয় সেই কর্মসূচি তারা না করে। আমাদের এই অনুরোধটি তাদের বিবেচনায় নিয়ে এবং মহামান্য হাইকোর্ট এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা এটি আর করবে না। তারপরেও যদি তারা করে, আমরা তো বলছি যে আমাদের দেশের প্রচলিত আইন প্রয়োগ করা বা কঠোর করা হওয়ার জন্য কিন্তু তারা আমাদের বাধ্য করছে, সেক্ষেত্রে হয়তো আমাদের আর কোনো পথ খোলা থাকবে না। আন্দোলনকারীর বেশে অনুপ্রবেশকারীরা অরাজকতা সৃষ্টি করছেন বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান। অনুপ্রবেশকারীরাই এই কাজটি করছে, নতুবা তারা ক্লাসে ছাত্ররা তাদের ক্লাসে ফিরে যাবে। যেহেতু বিষয়টা সুপ্রিম কোর্টের নজরে এসেছে, তারা বিষয়টা দেখভাল করছে, তারা একটা নির্দেশনা দিয়েছে, আমার মনে হয় সে পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। এ ধরনের অরাজকতা থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বানও জানান তিনি। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। সংকোচনমুখী মুদ্রানীতি ও সুদ হার বাড়িয়েও মূল্যস্ফীতির লাগাম টানা যাচ্ছে না। চাহিদা এবং সরবরাহ ব্যবস্থায় গলদ থাকায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না বলে মত বিশ্লেষকদের। এজন্য সরকারের সমন্বিত উদ্যোগ ও বাজার তদারকি আরও জোরদারের পরামর্শ অর্থনীতিবিদদের। আরাফাত ইসলাম শুভ রিপোর্টে বিস্তারিত। টানা 2 বছর ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণে টালমাটাল দেশের অর্থনীতি। মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়লেও সে তুলনায় বাড়ছে না আয়, যার প্রভাব জনজীবনে। মূল্যস্ফীতির লাগাম টানতে সরকারের নেয়া পদক্ষেপেও মিলছে না সুফল, ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছরে গড় মূল্যস্ফীতি 9.73%, যা অর্থবছর ওয়ারি হিসেবে অন্তত এক যুগের মধ্যে সর্বোচ্চ। পুরো বছরে কোনো মাসেই সার্বিক মূল্যস্ফীতি 9%-এর নিচে নামেনি। এমনকি গত 12 মাসের মধ্যে 7 মাসেই খাদ্য মূল্যস্ফীতি 10%-এর বেশি ছিল। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে মূল্যস্ফীতি কিছুটা কমতে পারে জানিয়ে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। সরবরাহ যদি না বাড়ে তাহলে শুধুমাত্র চাহিদা কমিয়ে মূল্যস্ফীতি কমানো যাবে না। পণ্যের সরবরাহ যাতে একেবারে নির্বিঘ্ন থাকে সেজন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। 2 নম্বর, রাস্তাঘাটে চাঁদাবাজি বন্ধ করতে হবে। 3 নম্বর, বাজার ব্যবস্থাপনা যেটাকে বলে, বাজারে যাতে সব বাজারটার যে সুপারভিশন সেটা যেন থাকে, যাতে করে ওখানে প্রতিযোগিতা কাজ করে। অর্থনীতিবিদ হেলাল উদ্দিন বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্যের উৎপাদন খরচ কমাতে হবে। এজন্য প্রযুক্তিগত উৎকর্ষতা বাড়ানোর দিকে নজর দেওয়া প্রয়োজন। সরকারের উপর থেকে সরকার হয়তো ব্লেম যেটা তার যে পলিসিগত যে ব্যর্থতা, ফেলোর বাস্তবায়নের, সেইটা হয়তো ব্যবসায়ীদের উপর দিতে পারছে, কিন্তু সমস্যার ক্ষেত্রে সমাধান হচ্ছে না। ফলে আমি মনে করি যে বাজার অর্থনীতির যে মূল ইসেন্স, যে মর্মার্থ, সেটার মধ্যে থেকে বস্তুনিষ্ঠ পরিসংখ্যান দিয়ে যেখানে যেখানে গ্যাপ আছে সেটাকে রিকগনাইজ করতে হবে। সেটা আগে থেকেই মনিটর করতে হবে যে আমার কোন সময় গ্যাপ হতে পারে, আগে থেকেই নীতি সহায়তা দিয়ে পর্যাপ্ত আমদানি করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের আসন্ন নতুন মুদ্রানীতি প্রণয়নের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কতটুকু করতে পারে সেটি এখন দেখার বিষয়। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা। গেল কয়েকদিন ধরেই চড়া সবজির বাজার, তার উপর কাঁচামরিচ আর পেঁয়াজের অতিরিক্ত দামে নাজেহাল অবস্থা ক্রেতাদের। বাজার মনিটরিং করে যৌক্তিক পর্যায়ে দাম রাখার দাবি জানিয়েছেন ক্রেতারা। এদিকে সবজির দাম
সামনে আরও বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা। শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা মিলল জলাবদ্ধতার। শুক্রবারের বৃষ্টিতে জমা পানি নেমে না যাওয়ায় দেরি করেই দোকান বসান বিক্রেতারা। ছিল না ক্রেতাদের তেমন আনাগোনাও। সবজির বাজার ছিল গেল কয়েকদিনের ধারাবাহিকতায় ঊর্ধ্বমুখী। গেল সপ্তাহের তুলনায় 20 থেকে 40 টাকা পর্যন্ত বাড়তি দামে মিলছে বিভিন্ন সবজি। রাজধানীর রামপুরা, মালিবাগ ও খিলগাঁও বাজারে সবজি বিক্রি হচ্ছে কারওয়ান বাজারের চাইতেও বাড়তি দামে। কাঁচামরিচ আর পেঁয়াজের দামে নাজেহালা অবস্থা ক্রেতাদের। কয়েকদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম প্রায় 100 টাকা বেড়ে 400 টাকা ও পেঁয়াজ 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকায়। এদিকে আবারও বেড়েছে মুরগির দাম। 30 টাকা বেড়ে ব্রয়লার মুরগি 190 ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 310 টাকায়। আজকে দেখলাম যে 20 টাকা 30 টাকা করে সব জিনিসই বেশি। যেখানে কিনতাম আমি মরিচ 250 গ্রাম, তার এখন অর্ধেক কিনতে হইতেছে আমার। অনেকেই দেখছে ইচ্ছা মতো দাম চাচ্ছে। এটা যে মনিটর করা, এটা যে তদারকি করা, বা এটা যারা ইলিগাল ভাবে দাম চাচ্ছে, বা এখানে কোনো জবাবদিহিতা নেই এক কথায়। শুক্রবার সারাদিন বৃষ্টির কারণে বেচাকেনা করতে পারেননি বলে জানান বিক্রেতারা। আগে থেকেই চড়া সবজির বাজারে বৃষ্টির প্রভাব পড়তে পারে বলেও জানান তারা। কালকে সারাদিন তো এখানে পানি ছিল, পানির কারণে বেচাকেনা করতে পারে না। বৃষ্টির প্রভাবটা আরো একদিন পরে যে মানে আপনার পড়বে আর কি। কালকে টাস্কটা ঠিক আছে, এর তো কোনো বাড়তি নাই আর কি। বৃষ্টিও ওই হিসাবে খালি ময়েশ্চার একটু বাড়তি। নিয়মিত বাজার মনিটরিংয়ে বাজার ভেদে দামের তারতম্য বন্ধ করার পাশাপাশি সবজির দাম যৌক্তিক পর্যায়ে আনার দাবি ক্রেতাদের। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা। সড়ক অবরোধ না করে আন্দোলন থামিয়ে শিক্ষার্থীদের আদালতে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে ময়মনসিংহ পুলিশ লাইনে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন ও আলোচনা সভা শেষে মন্ত্রী একথা বলেন। বন্ধ করলে লাভ কি হবে আমি জানি না। দুর্ভোগ বাড়বে, জনগণের দুর্ভোগ বাড়বে, যারা নাকি হসপিটালে যাচ্ছেন তাদের এই রোগীদের দুর্ভোগ বাড়বে, যেখানে যাচ্ছেন তারা বাধাপ্রাপ্ত হলে এই 5-6 ঘন্টা এখানে বসে থাকেন। তারা যে কি ধরনের অভিব্যক্তি, তারা যে কি বলেন ছাত্ররা, সেগুলো শোনা উচিত। আমি মনে করি যে তারা রাস্তা অবরোধ না করে আর আমাদের প্রধান বিচারপতি যেভাবে বলেছেন সেইভাবে তারা যেন তাদের দাবিটা কোর্টে এসে তাদের সবকিছু বলেন। কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন অভিযোগ করেছেন, বিএনপি জামাতের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে শিক্ষার্থীদের ঘুঁটিতে পরিণত করতে চায় কোটা সংস্কার আন্দোলনকারীরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ব্রিফিংয়ে তিনি জানান, 2018 সালের কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া একজনও বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে পারেনি। সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে ঘরে ফিরে গেছে, কিন্তু প্রফেশনাল আন্দোলনকারীরা এই ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য রাজপথে রয়েছে। আজকে তারা নৈরাজ্য তৈরি করেছে, ব্লকেট খেলা খেলছে, যেখানে সাধারণ মানুষ দুর্বিষহ যন্ত্রণার মুখে পড়ছে। এই মুহূর্তে বাংলাদেশে কোথাও কোনো কোটা নেই। তাহলে তারা কি সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে চায়? তারা কি চাকরিজীবী হতে চায় নাকি আন্দোলনজীবী হতে চায়? বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা এই প্রশ্নটি রাখছি। দর্শক, রাজধানীর আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আমি যারা অংশগ্রহণ করেছেন, বিভিন্ন ব্যাংকের খেলোয়াড়, কোচ, রেফারি সহ সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাবৃন্দ, অনুষ্ঠান আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট সকলকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাই এবং আমাদের সেনাবাহিনীকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই আয়োজনে তারা দিনরাত পরিশ্রম করে এটাকে সাফল্যমণ্ডিত করেছেন। সেই কারণে এখানে সেনাপ্রধান সহ আমাদের সাবেক সেনাপ্রধান এবং সেনাবাহিনীর সকল কর্মকর্তা যারা ছিলেন সকলকে আমি ধন্যবাদ জানাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু চেয়েছিলেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলবেন। সে 1948 সাল থেকে ভাষা আন্দোলন শুরু করে ধাপে ধাপে এই জাতিকে স্বাধীনতার চেতনায় তিনি উদ্বুদ্ধ করেছেন, প্রস্তুত করেছেন, যুদ্ধ করে বিজয় এনে দিয়েছেন, আমাদের একটি দেশ দিয়েছেন, পতাকা দিয়েছেন, আত্মমর্যাদা দিয়েছেন, আত্মপরিচয়ের ঠিকানা দিয়েছেন।
আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, সকল মুক্তিযোদ্ধাদের, যারা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে, তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ মুক্তিযুদ্ধ, সেখানে অংশগ্রহণ, জীবনের সকল মায়া ত্যাগ করে পরিবার পরিজন ফেলে দিয়ে জাতির পিতা বলেছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল শত্রুর বিরুদ্ধে, যার যা কিছু ছিল তাই নিয়ে এবং বিজয় এনে দিয়েছিল। আমি যারা শহীদ হয়েছেন তাদের সকলকে এবং সেই সাথে আমার নির্যাতিতা মা বোন, পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে যারা অত্যাচারের শিকার হয়েছিল তাদের আজকে স্মরণ করি। স্মরণকারী 1975 সালে 15 আগস্ট, মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। এর মধ্যেই তিনি এই দেশকে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে শূন্য হাতে যাত্রা শুরু করে মাত্র 3 বছর 7 মাসের মধ্যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদা এনে দিয়েছিলেন। জাতিসংঘ এই স্বীকৃতি দিয়েছিল। তিনি যে শুধু দেশের মানুষের উন্নয়নে কাজ করেছেন বা যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলেছেন তা শুধু নয়, খেলাধুলার প্রতি ছিল তার অত্যন্ত অনুরাগ। আসলে আমার দাদা, তিনিও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার ভাই শেখ কামাল, জামাল, তারাও ফুটবল খেলতো। এখন আমাদের নাতি নাতনিরাও ফুটবলই খেলে, এটা হলো বাস্তবতা। অর্থাৎ ফুটবল বাংলাদেশে অত্যন্ত একটা জনপ্রিয় খেলা, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী। এখন তো সারা বিশ্বে খেলা চলছে, ইউরোপে চলছে ফুটবল টুর্নামেন্ট, এমনকি সেই আমেরিকায় কোপা আমেরিকা, এবং সেখানে খেলা চলছে। সারা বিশ্ব জুড়েই কিন্তু এখন ফুটবলের খেলা। আমি অবশ্য প্রতিদিনই সেই সকালে নামাজ পড়ে বসে কিছুক্ষণ খেলা দেখি যখন সময় পাই। এখানে আসার আগেও একটু খেলা দেখে এসেছি, কারণ ফুটবল খেলাটা আলাদা একটা, মানে খেলার ভিতরে একটা আলাদা মর্যাদা থাকে। এবং এখানে জয় পরাজয় তো আছে, এটা কাউকে এটা নিয়ে বেশি চিন্তা করার কথা না। আজকে কেউ জয়ী হবে, কালকে আর একজন জয়ী হবে, কিন্তু খেলাটা, এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতামূলক যে মনোভাব এবং একই সাথে খেলাধুলার প্রতি যে মানে আকর্ষণ এবং অনুরাগ, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। কাজে আমি মনে করি যে জাতিপিতা আমাদেরকে এই খেলাধুলায় যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলেছেন, সেই সাথে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েও কিন্তু এই ফুটবল খেলা হয়েছে। মুক্তিযুদ্ধের পরপর তিনি যখন দেশে এসেছেন, তিনি যেমন ক্রিকেট 72 সালে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রতিষ্ঠা করেন, বাংলাদেশ ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা প্রতিষ্ঠা করেন, যা আজকে বাংলাদেশ ক্রীড়া পরিষদ নামে পরিচিত। এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশে তিনি কিন্তু টিম পাঠিয়েছিলেন, যুব টিম এবং খেলোয়াড় টিম। সেইভাবে কিন্তু তিনি ধীরে ধীরে এই খেলাধুলাকে আরও প্রতিষ্ঠিত করে যান। এবং সেই সময় এখন যেমন একটা খেলা নিয়ে একজন থাকে তা না, আমি দেখেছি আমার ভাইদের কামাল জামাল দুজনেই ক্রিকেট, ফুটবল, হকি সব কিছুতেই তারা পারদর্শী ছিল এবং খেলাধুলো করতো। কাজে আমি এটাই চাই যে যখনই আমি সরকার এসেছি তখন থেকে আমার প্রচেষ্টা বাংলাদেশটা যেন আরও এই খেলাধুলোর দিকে এগিয়ে যায়, ছেলেমেয়েরা আরও বেশি মনোযোগী হয়। এটা যেমন সকলকে সুস্বাস্থ্যের অধিকারী করবে, পাশাপাশি এই যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, নিজেকে আরও উন্নত করবার একটা চেতনা জাগ্রত হবে। সেই সাথে খেলাধুলা, লেখাপড়া, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি, নিজের যে একটা জ্ঞান, নিজের মেধা, মনন সেটাকে একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই। সেই জন্যই খেলার উপরে আমরা বেশি গুরুত্ব দিই। সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আমরা একটা খেলার মাঠ করে দিচ্ছি, যেটা আমি মিনি স্টেডিয়াম, শেখ রাসেল মিনি স্টেডিয়াম এই নাম দিয়ে। অর্থাৎ উপজেলা পর্যায় পর্যন্ত প্রতি মুহূর্তে সবসময় যেটা প্রতিযোগিতা চলতে থাকে খেলাধুলার, কেউ যেন বসে না থাকে। ওই ছোটোবেলার থেকে যদি খেলাধুলা না হয় তাহলে কী করে উঠে আসবে? আমাদের মেয়েরা একসময় ফুটবল খেলা আমি যখন শুরু করেছিলাম 96 সালে অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম। এখন সারা বাংলাদেশে বঙ্গমাতা ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিব ফুটবল টুর্নামেন্ট ছেলেদের এবং মেয়েদের এই প্রতিযোগিতা হচ্ছে। সেখান থেকেই ধীরে ধীরে আজকে খেলোয়াড় উঠে আসছে এবং তারা শুধু দেশ না, দেশের মাটি পার হয়ে আন্তর্জাতিক পর্যায়েও
বাংলাদেশের জন্য মর্যাদা বয়ে নিয়ে আসছে। দর্শক, রাজধানীর আর্মি স্টেডিয়ামে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরাসরি দেখছিলেন তা। ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন জনপ্রিয় খেলা সম্প্রচারকে কেন্দ্র করে অনলাইন জুয়ার মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে হাজার কোটি টাকা। ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এই জুয়ার সাইটে চলছে এই অপকর্ম। এক্ষেত্রে কেন ব্যবস্থা নিতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। প্রযুক্তির কল্যাণে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাট সহ জনপ্রিয় খেলা দেখার সুযোগ তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব খেলা সম্প্রচারের সময় অনলাইন জুয়া বা বিভিন্ন বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচার করা হয়, যেখানে দেশের জনপ্রিয় ক্রিকেটার থেকে শুরু করে চলচ্চিত্র তারকাদের দেখা যাচ্ছে। তাদের প্রলোভনে অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছেন ক্রীড়াপ্রেমীদের অনেকে। বেসরকারি সংস্থা লাইফের গবেষণা মতে দেশে জুয়ার বিভিন্ন সাইটে কমপক্ষে 12 লাখ ব্যবহারকারী রয়েছে। এর মধ্যে 4 থেকে 5 লাখ আইডি থেকে নিয়মিত জুয়া খেলা হয়। এসব সাইট গাণিতিকভাবে এমন করে সাজানো যে একজন জুয়ারি 10 বার খেলার জন্য বিনিয়োগ করলে সে 6 থেকে 8 বার জয়ী হয়, বাকি সময় হেরে যায়। সেই লোকসানের টাকা তোলার ফাঁদে পড়ে নিঃস্ব হয় বেশিরভাগ। জুয়ার সাইটগুলো রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, সাইপ্রাস সহ বিভিন্ন দেশ থেকে পরিচালিত হয়। জুয়ার টাকা দেশের মোবাইল ব্যাংকিংয়ে জমা হয়। সেই টাকা দেশে থাকা তাদের ডিলার বা প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করে। এরপর অনলাইন ভিত্তিক অ্যাপে বিনিয়োগ করে ডলারে রূপান্তর করে। সেই ডলার ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের মাধ্যমে পাচার করা হয়। অনেকে আবার হুন্ডির মাধ্যমেও পাচার করছে। দেশে 3000-এর বেশি মোবাইল ব্যাংকিং এজেন্টের মাধ্যমে প্রতি মাসে প্রায় 150 কোটি টাকা পাচার হচ্ছে। অনলাইন জুয়ার অর্থ পাচার নিয়ে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। তাদের মতে উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে জুয়ার প্রসার ঘটানো হয়েছে। যেটা রাষ্ট্রের দায়িত্ব সেটির প্রতিপালন না করে সরকার যেটা করছে এই অপরাধকে আরো বিকশিত করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ স্বীকার করছে অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ পাচার বাড়লেও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। নতুন সাইবার নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ না থাকায় এর সংশোধন বা অনলাইন গ্যাম্বলিং নিয়ন্ত্রণ আইন চান সিআইডি প্রধান। এটা হচ্ছে অনলাইন বেস অপরাধ, গ্যাম্বলিং। আপনারা ফেসবুকে গেলেই দেখতে পারবেন বিভিন্ন রকম অ্যাড দিচ্ছে। আচ্ছা, এটার উপর কিন্তু বাংলাদেশে কোনো আইন নাই। সিআইডি বলছে পাচারে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে প্রায় 50,000 মোবাইল ব্যাংকিং সার্ভিসের হিসাব স্থগিত করা হয়েছে। অসংখ্য ডিপোজিট মেথড অ্যাভেলেবেল আছে। আপনি যে মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। এবারে জনদুর্ভোগের খবর। সড়কে পানি, অলিগলি, গ্যারেজ বাদ নেই কোথাও। দোকান আর ঘরের মধ্যেও হাঁটু পানি। ড্রেনের দুর্গন্ধময় পানি ছড়িয়ে পড়েছে চারিদিকে। বৃষ্টি থামার 24 ঘন্টা পার হলেও রাজধানীর বিভিন্ন এলাকার মানুষের ভোগান্তির শেষ নেই। তাওহিদ সরবের রিপোর্টে বিস্তারিত দেখে নেব। এটি দেশের প্রত্যন্ত কোনো এলাকা নয়, খোদ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা তেজকুনিপাড়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির অঞ্চল 5-এ এর অবস্থান। শনিবার সকালেও থই থই পানি। শুক্রবার 5-6 ঘন্টার বৃষ্টিতেই পানিতে ডুবে যায় রাজধানী ঢাকার প্রায় সব সড়ক। মানুষের দুর্ভোগ পৌঁছায় চরমে। এরপর কেটেছে বহু সময়। প্রধান সড়কের পানি সরলেও অলিগুলির অবস্থা ভিন্ন। তেজকুনিপাড়ার মানুষ জানালেন তাদের আরো কষ্ট, গ্যাস বিদ্যুৎ নেই। এই রাস্তাটা পুরোটাই আপনার এই পর্যন্ত, ওই প্রেমনগর পর্যন্ত। আর এদিক দিয়ে গেলে আপনার পানি পাম্প দিয়ে গেলে ঠিক আছে, ওদিক দিয়ে ঢুকতে পারবেন, ওদিক দিয়ে এক কমা। নিচে যে খাবার নেব ওই খাবারটা মতো নাই, তারপর এক পানি, দ্বিতীয় নাই গ্যাস, তারপর নাই কারেন্ট। আমরা কি করে অবস্থা দেখছেন। সিটি কর্পোরেশন বলেন আর যাই বলেন, যদি ওনারা প্রপারলি দেখে, সামান্যতম বৃষ্টি হলে এখানে পানি জমার কথা না। জলাবদ্ধ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির পলাশীর মোড়, ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, বুয়েটের আবাসিক হল, পুরান ঢাকার চানখারপুল, হোসেনে দালান সহ আশপাশের বেশ কয়েকটি এলাকা। পানিটা যে যাবে, পানিটা কোথায় যাবে? এখন দেখা গেল কোথাও উঁচু, কোথাও নিচা, কিন্তু যে এলাকাগুলো নিচা সেই এলাকাগুলোর মধ্যেই পানির এটা বেশি হয়। আমরা যারা সাধারণ মানুষ তারা যেখানে সেখানে পলিথিন যেটাই পাই না কেন আমরা ফালাই দিচ্ছি। আর প্লাস্টিক তো পানি নিষ্কাশনের জন্য বড় একটা বাধা হিসেবে কাজ করে। নদীখাল হত্যায় এমন জলাবদ্ধতার প্রধান কারণ মনে করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর।
যে নদীর সাথে কানেক্টেড খালগুলো ছিল সেই খালগুলো দখল হয়ে গেছে। যেইটুকু আছে এইটুকু খুবই মানে পানি নামার তুলনায় খুবই কম, সরু হয়ে গেছে, যার ফলে যেই পরিমাণ পানি হয় ওইটা নেমে তো একটা টাইম লাগবে, মিনিমাম 4-5 ঘন্টা পানি টাইম লেগে যায়। যেই খালগুলো আছে এই খালগুলো বিভিন্ন আবর্জনা বিভিন্ন সময় পড়ে মানুষ, আমরা দেখেছেন 7 দিনের মধ্যে খাল ভরে ফেলে। বর্ষায় বৃষ্টি স্বাভাবিক, জলাবদ্ধতার এই ভোগান্তি এড়ানোর উপায় কি, প্রশ্ন সাধারণ মানুষের। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। নিউজ আওয়ারের সময় হলো ছোট্ট একটি বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা সংবাদ সম্মেলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। চালিয়ে যাচ্ছিলাম। সরকারের উচিত ছিল প্রথম থেকেই শিক্ষার্থীদের সাথে আলোচনার পরিস্থিতি তৈরি করা এবং দৃশ্যমান পদক্ষেপের মাধ্যমে এই কোটা সমস্যা সংকট নিরসন করা, কিন্তু সরকার সেটি না করে এখন আন্দোলনকে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার দলীয় ছাত্র সংগঠন এবং নানান শক্তির মাধ্যমে এই আন্দোলনকে দমনের একটি পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করছে। আমরা বলে দিতে চাই যে সরকারের এই ধরনের কিন্তু পরিকল্পনা সরকারের জন্যই বুমেরাং হয়ে দাঁড়াবে। আমরা 18 সালের অভিজ্ঞতা দেখেছি। আমরা চাই না এই ধরনের কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, এবং যদি সরকার এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করে, অলরেডি যে সরকার শুরু করেছে, তার জন্য উদ্ভূত যে পরিস্থিতি হবে তার দায় কিন্তু সরকারকেই নিতে হবে। এবং আমরা যে আমাদের ছাত্র ধর্মঘট সেটি কিন্তু অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বা পরীক্ষায় বসছি না। এবং শিক্ষকরা আন্দোলন শেষেও যদি ক্লাস পরীক্ষা শুরু করার চেষ্টা করেন, তারপরেও শিক্ষার্থীরা কিন্তু ক্লাসে ফিরে যাবেন না। ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে। আরেকটি বিষয় হচ্ছে যে মামলা করা হয়েছে, আমরা পুলিশের বক্তব্য আপনারা শুনতে পেয়েছেন যে সেদিন কিন্তু পুলিশ বলেছে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আজকে কেন হঠাৎ করে এই অজ্ঞাতনামা মামলা করা হলো, সে বিষয়ে পুলিশের কাছে আমরা জবাবদিহি চাচ্ছি। এবং এখানে অজ্ঞাতনামা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে কারা নেতৃত্ব দিচ্ছে এটা খুবই স্পষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাতকলা সহ সারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির মাধ্যমে কিন্তু এই আন্দোলন পরিচালনা করছে, এবং আমরা আপনাদের সামনে উপস্থিত আছি। যদি মামলা দিতে হয় আমাদের নামেই যাতে মামলা দেওয়া হয়, কথাটি আমরা বলে দিতে। এবং ছাত্র সমাজকে এই ধরনের মামলা হামলা দিয়ে কোনো ধরনের ভয় দেখিয়ে লাভ হবে না। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এবং যারা বৃহস্পতিবারের ব্লকেট কর্মসূচিতে বিভিন্ন জায়গায় হামলার সাথে জড়িত ছিলেন, পুলিশ বাহিনীর সহ সরকার দলীয় ছাত্র সংগঠন, তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে। এবং আমরা উদ্বেগ প্রকাশ করছি, আমরা দেশের নাগরিক সমাজ, জনগণ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে শিক্ষার্থীদের আন্দোলনকে দমনের পরিকল্পনা করা হচ্ছে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার সংকটের মুখে পড়তে পারে। সেজন্য আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সরকার এই ধরনের কোন ধরনের ঘটনা করার সুযোগ না পায়, সে বিষয়ে যাতে আমরা সকলেই সতর্ক এবং সচেতন থাকি। এবং আমরা বলতে চাই যে আমাদের যে আন্দোলন, সে আন্দোলন চলবে। আমাদের কর্মসূচিতে হয়তো ভিন্নতা আসবে, কিন্তু আমরা কিন্তু মাঠে আমাদের রাজপথে আমাদের উপস্থিতি জানান দিব। এবং যদি আমাদের দাবি আদায় না হয়, আমরা বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। জনগণকে সাথে নিয়ে, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকলকে সাথে নিয়ে কিন্তু এই আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। অসংখ্য ধন্যবাদ নাহিদ ইসলামকে। আমি একটি কথা বলতে চাই, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পুরো বাংলাদেশের যত কলেজ ও বিশ্ববিদ্যালয় রয়েছে সে সকল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দকে উদ্দেশ্য করে, দেখুন, আপনারা যখন আপনাদের পেনশন স্কিমকে সামনে রেখে ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা দিয়েছেন, ছাত্ররা কিন্তু জোর করে ক্লাসে গিয়ে বসে থাকেনি। ছাত্ররা আপনাদের যৌক্তিক দাবিতে একাত্মতা ঘোষণা করেছিল, কিন্তু বরাবরই যে বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্কের অবনতি এবং তাদের যে একটি
আচ্ছা, আমি আবার এই ইস্যুটি বলি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা দেখেছি আসলে যে আপনারা যেদিন আপনাদের যৌক্তিক দাবি পেনশন স্কিমকে সামনে রেখে সকল ক্লাস বা একাডেমিক কর্মসূচি যেগুলো রয়েছে বর্জন করেছেন, আপনাদের সকল শিক্ষার্থীবৃন্দ আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং তারা কিন্তু ক্লাসে গিয়ে বসে থাকেনি। এখন আপনাদের সময় এসেছে এটি প্রমাণ করার যে শিক্ষার্থীরা আপনাদের যৌক্তিক দাবিতে আপনাদের প্রতি, আপনাদের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে, তাদের যৌক্তিক দাবিতে আপনারা কতটুকু তাদের পাশে থাকেন। আপনাদের দাবি যদি পূরণ হয়েও যায়, তারপরও আমাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের যে ছাত্র ধর্মঘট চলছে এবং চলবে, সেটিকে সামনে রেখে আমরা কিন্তু আমাদের ক্লাস কিংবা পরীক্ষাতে অংশগ্রহণ করব না। এই অপ্রত্যাশিত দৃশ্য যেন আমরা কখনোই না দেখি যে আমাদের কিছু শিক্ষক ক্লাসে গিয়ে বসে আছেন, পরীক্ষার জন্য চাপ দিচ্ছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশে শিক্ষক শিক্ষার্থীদের যে সম্পর্ক উচ্চ শিক্ষার ক্ষেত্রগুলো থাকা উচিত, সেটি এখনো ততটুকু নেই যতটুকু থাকা প্রয়োজন। কিন্তু আমরা এটি চাই যে অন্তত এই যৌক্তিক আন্দোলনের সমর্থন দিয়ে আপনারা প্রমাণ করুন যে না, আমরা আগের আমাদের যে পূর্বের অবস্থান সেটি থেকে নিজেকে ধীরে ধীরে শুধরে নিচ্ছি এবং আমরা সামনে শিক্ষক শিক্ষার্থী সকলে যৌক্তিক দাবিতে ঐক্যবদ্ধ থাকব। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, আমরা এই আন্দোলন প্রতিনিয়ত আমাদের দীর্ঘায়িত করতে হচ্ছে, তীব্র থেকে তীব্রতর করতে হচ্ছে, কিন্তু এর দায় পুরোপুরি নির্ভর করে সরকারের উপরে। কারণ সরকার যদি এই যৌক্তিক দাবি মেনে নিয়ে কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাশ করে জরুরি অধিবেশন ডেকে, তাহলে কিন্তু আমাদের রাজপথে যেতে হয় না। তাই আমাদের রাজপথে থাকার দায় কোনোদিন আমাদের নয়। সে জায়গা থেকে বাংলাদেশ সরকারকে আমাদের জায়গা থেকে বিনীত অনুরোধ যে আপনারা ব্যবস্থা করুন আমরা কিভাবে এবং কত দ্রুত আমাদের পড়ার টেবিলে ফিরে আসব। আমাদের এই কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আপনারা আইন পাশ করুন। দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা সংবাদ সম্মেলন করছিলেন। আমরা সরাসরি সেখানে ছিলাম এবং তারা যেটি বলছে যে যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, ধর্মঘট অব্যাহত থাকবে এবং 24 ঘন্টার মধ্যে অজ্ঞাতনামা যে মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে। সময় হলো আরো একটি বিরতির, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ আওয়ার। এবার দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। দেশের প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য সুখবর নিয়ে রিমার্ক চালু করল আপনজন সেবা। এ উপলক্ষে দুপুরে রাজধানীর একটি 5 তারকা হোটেলে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে একঝাঁক চিত্র নায়িকা নিয়ে আপনজন লোগো উন্মোচন করেন রিমার্কের পরিচালক ঢালিউড সুপারস্টার সাকিব খান। এ সময় তিনি বলেন, আপনজনের মাধ্যমে ব্যবসায়িক ঝুঁকি কমিয়ে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের পাশে ভালোবাসা দিয়ে সব সময় থাকবে তার প্রতিষ্ঠান। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। দেশীয় মাছের হ্যাচারি করে ভাগ্য বদলেছেন নওগাঁর কাশিমালা গ্রামের পিয়াল হোসেন। 2020 সালে সরকারি চাকরি ছেড়ে নিজের গ্রামে বীর মুক্তিযোদ্ধা মৎস্য হ্যাচারি ও মৎস্য খামার গড়ে তোলেন পিয়াল। শিং, মাগুর, ট্যাংরা, গুলশা, পাবদা, কই, তেলাপিয়া, পাঙ্গাস সহ কয়েক প্রজাতির মাছের ডিম থেকে রেণু পোনা উৎপাদন করেন পিয়াল। এবারে বায়োজিৎ স্টিল বিরতি, এরপর আরো যা থাকছে।
নিউজ আওয়ারে আরও একবার স্বাগত। এবার ইস্পাহানি স্পোর্টস নিউজ। অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে আজ দেশ ছেড়েছে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট। টি-20 টুর্নামেন্টের পাশাপাশি সেখানে 1 ডে ও 4 দিনের ম্যাচও খেলবে বাংলাদেশ এইচপি দল। এই সফরকে ক্রিকেটারদের জন্য অনেক বড় সুযোগ বলছেন বিসিবির নির্বাচক হান্নান সরকার। এইচপি দলের এই অস্ট্রেলিয়া সফর, সেখানে মেলবোর্ন রেনেগেডস ও স্টার্স। এই ছিল সন্ধ্যা ৬টা নিউজ আওয়ারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।